আমার একটা আবছা আবছা স্মৃতি মনে আছে। চোখ নাক মুখগুলো অতটা স্পষ্ট ছিল না, কিন্তু আমার মনে আছে একজন মহিলার কথা, আমার মনে আছে একটা বাচ্চা মেয়ের কথা। কিছু কিছু স্মৃতি হারিয়ে গিয়েছে, কিন্তু সবটা এখনো হারিয়ে যায়নি। এবং আমার না খালি মনে হতো যে এক না একদিন ঠিক ওদের সাথে আমার দেখা হবে। কেন মনে হতো আমি জানি না, কিন্তু এরকম মনে হতো আমার, জানো। আর ঠিক এই কারণেই যেদিন থেকে আমি রীতা বড়িকে প্রথমবার কলেজে দেখেছি, তবে থেকেই না আমার ওর প্রতি একটা অমোঘ টান আমি অনুভব করতাম। হ্যাঁ, রীতা বড়ি আমার সেই টানকে প্রত্যাখ্যান করেছে। এর মাঝখান থেকে অয়ন্তিকা বিয়ের প্রস্তাব নিয়ে চলে এলো। আমি অয়ন্তিকাকে সব বুঝিয়ে বললাম যে কেন, কি কারণ, আমার রীতা বড়িকে ভালো লাগে, সমস্ত কিছু। তারপরে ও বিয়ে করতে রাজি। এরপরেও আমি সমস্ত কিছু উপেক্ষা করে আমি রীতা বড়ির মায়ের কাছে গেলাম, গিয়ে ওর মেয়ের হাত চাইলাম। ওর মা স্ট্রেট না বলে দিল। আমি খালি মনে মনে নিজেকে প্রশ্ন করতাম যে কি এমন কারণ হতে পারে, কি এমন কারণ হতে পারে যে এত সহজে উনি আমাকে জাস্ট না বলে দিলেন। আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। আজকে ফাইনালি সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে ক্লিয়ার হলো। আজকে ফাইনালি সবটা মীমাংসা হলো। আজকে ফাইনালি আমি বুঝতে পারলাম যে কেন রীতা বড়ির মা এই বিয়ের প্রস্তাবটা একেবারে অগ্রাহ্য করে দিলেন এক নিমিষে। ও আর কোনো জটিলতায় জড়াতে চায় না। একসময় আমাকে বাবার জায়গা দিয়েছিল, আমাকে বাবার মতোই ভালোবাসতো। সে আমার সঙ্গেও আর যোগাযোগ রাখে না। আমরা গিয়েছিলাম ওর বাড়িতে, ওর কাছে। ও বলে দিয়েছে ও আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। ও নিজের মতো করে নিজের জীবনটা তৈরি করে নিয়েছে। এর মধ্যে আর পুরনো কিছু জড়াতে চায় না। পুরনো সম্পর্ক কি কখনো ভোলা যায়? যায় না। যাকে একদিনও বিয়ে করেছিল স্বামী বলে, তাকে কি কখনো ভোলা যায়? আর যে ভালোবাসা ওদের মধ্যে ছিল তা তো ভোলার নয়। পিকলু তো চলেই গেল তার জন্য। শিরিন কোনোদিন ওকে বোঝেনি, আর গুড্ডিকে কখনো কাছে পায়নি। এই দোটানাও সহ্য করতে পারেনি। তিনটে জীবন একদম একদম ছারখার হয়ে গেল। তবে কি জানো পুবলু, সেদিনকার ওই ঘটনার জন্য যে তোমার মাই শুধু দায়ী ছিল তা কিন্তু না, তোমার এই দিদিমাও দায়ী ছিল। আমাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল সেদিনকে। সেটা এখন তো আর অস্বীকার করার কোনো মানে নেই। এতদিন, এত বছর পরে তো নিজেদের দায় আমরা অস্বীকার করতে পারি না। তোমরা যে আমাকে আজকে এই সত্যিগুলো বললে, আমি গ্রেটফুল থাকবো। থ্যাংক ইউ। সত্যি কথা বলাটাই আমাদের ধর্ম। কিন্তু যে সত্যিটা অন্য কাউকে আঘাত করতে পারে, সেই সত্যিটা এই বয়সে এসে আর বলতে ইচ্ছে করে না। দাদান, সত্যি যতই আঘাত করুক তাও সেটা সত্যি। তোমরা চিরকাল আমাকে সত্যি বলতে শিখিয়েছো, তাই আমি আশা করব আমাকে তোমরা চিরকাল সত্যি কথা বলবে। এই তুই আবার কিছু বদল করবি না তো? হ্যাঁ, তুই অয়ন্তিকাকে কষ্ট দিবি না তো আবার? হ্যাঁ রে, বিয়েটা ভেঙে দিবি না তো? না মাম্মাম, আমি এরকম কিছুই করব না। দেখো, এরকম তো নয় যে এই সত্যিটা জানার পর রীতা বড়ির মা রীতা বড়ির হাত আমার হাতে তুলে দেবে। ইনফ্যাক্ট এরকমও নয় যে রীতা বড়ি মুখিয়ে আছে ওর হাত আমার হাতের উপর রাখার জন্য, তাও না। বুঝতে পারি আমি যে নিশ্চয়ই আমার ভেতরে যে স্মৃতিটাকে আমি বহন করে চলেছি ওর মধ্যে সেই স্মৃতিটুকু নেই। তাহলে নিশ্চয়ই ওর আমার কথা মনে থাকতো, আমাকেও ভুলে যেতে পারতো না। ও ভালো থাক, ও ভালো থাক, ও ওর মতো করে জীবন গুছিয়ে নিক। ও খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, ওর খুব ভালো হবে। আর তাছাড়া অয়ন্তিকা আমার এতদিনের বন্ধু, এত ভালো বন্ধু। হ্যাঁ, এটা ঠিক যে যদি 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 রীতা বড়ি রাজি হতো তাহলে হয়তো আমি অয়ন্তিকাকে আরো ফোর্সফুলি বুঝিয়ে বলতাম, আরো অনেকভাবে কনভিন্স করানোর চেষ্টা করলাম। যখন ও রীতা বড়ি রাজি নয়, তাহলে
অয়ন্তিকাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ? 3টে জীবনের মধ্যে একটা জীবন তো ভালোভাবে কাটুক। অয়ন্তিকা বলেছে বিয়ে করলেও ভালো থাকবে, সবকিছু ঠিকই হবে। তাই বিয়েটা কোনোভাবে ভাঙার সম্ভাবনা নেই। বিয়েটা হচ্ছে, তোমরা নিশ্চিন্তে থাকো, কিছু হবে না। তোমার বাবার মধ্যে একটা টানা পড়ে ওকে সারা জীবন কষ্ট দিয়েছে, তাই তোমার মধ্যে আমি আর কোনো টানা পড়েন দেখতে চাই না। আমার জীবনে কোনো রকম কোনো টানাপোড়েন নেই। আমি যখন অয়ন্তিকাকে কথা দিয়েছি যে ওকে বিয়ে করব, তখন আমি 100% কমিটেড থাকবো ওর প্রতি। আমাকে ভুল বুঝো না। মাম্মা আসছি, দাদা আসছি। কিরে, কি হয়েছে? মন খারাপ? সামনে বিয়ে বলে? আজ তোকে একটা সুখবর দেবো। কি সুখবর বাপি? তোর মা তো বিয়েটা মেনে নিতে চাইনি, কি আর করা যাবে, কিন্তু অবশেষে তোর মা বিয়েটা মেনে নিয়েছে এবং এসেছে। দ্যাটস লাইক আ গুড গার্ল মমি। কি করব বলো, তাছাড়া তো আমার কোনো উপায় নেই। তুমি তো বিয়েটা করছোই। আচ্ছা, কিরকম লাগবে? আমার একটা মাত্র মেয়ের বিয়ে, সে বিয়ে করে 2 দিন বাদে চলে যাবে, আর আমি পার্টিসিপেট করবো না তার বিয়েতে। আমি কিন্তু তোমার ভালোর জন্যই বিয়েটাতে আপত্তি করেছিলাম, তুমি এটা বুঝলে না। এই বিয়ে করে তুমি কোনোদিনও সুখী হবে না। আরে বাবা, আচ্ছা এইসব কতক্ষণ এখন বলা কোনো মানে আছে বলো? শুধু শুধু আমাদের বাগান বাড়িতে গিয়ে বিয়েটা করছো, এখানেই তো করতে পারতে। তুমিও তো প্রথম থেকেই রাজি হতে পারতে মা, তাহলে আমাদের এটা করতেই হতো না, কিন্তু তুমি তো তা করলে না। যদি বাগান বাড়িতে বিয়ে হয় আর আমি না যাই, তাহলে লোকের প্রশ্নের মুখে পড়তে হবে না, তাই বলছো? দেখো, তবুও সেটা ম্যানেজ করা যায় শরীর টরীর খারাপ হয়েছে বলে, কিন্তু তুমি একই বাড়িতে থেকে কোনো কিছুতে পার্টিসিপেট করবে না, সেটা না ম্যানেজ করা যায় না। আর তোমার কাছের আত্মীয় স্বজনরা, ওনারা তো সব কিছু জানেন। অন্তিকা, আমরা তো বাড়িতে একা থাকি না, তোমার জেঠুরা আছেন, কাকারা আছেন, ওনারা সবাই সব কিছু জানেন। আর আমার তো আড়াল করার কারোর কাছে কিছু নেই অন্তিকা। তোমাকে আমি একটা কথা বলছি, আমি কিন্তু তোমার এই বিয়েটা জোর করে মেনেছি। দেখো, ওই বাড়িতে এত স্ক্যান্ডাল আছে, ওর মার ওই একটা প্রবলেম, ওর বাবা যেভাবে মারা গেছেন ওটার একটা রহস্য, আরো কত কিছু, সেগুলো আনসলভড। দেখো, তুমি সেই এক কথা বলে যাচ্ছ। আমি তোমায় কতবার বললাম যে মন থেকে যদি মানতে পারো তাহলে এসো, নইলে এসো না। যাক, তুই আমাকে ডেকেছিলি কিছু বলার জন্য, তা মায়ের সামনে বলবি না? মার সামনে না বলার তো কিছু নেই বাপি। তোরা কথা বল। বাপি, হ্যাঁ বল। বলছি যে তোমার অনেকটা টাকা নষ্ট হবে না, মানে আমি তো রোজগার করব, আমি ডক্টর, আমি রোজগার করে তোমাকে সব টাকা ফেরত দেব। শোনো মেয়ের কথা, হ্যাঁ, ও রোজগার করে আমার টাকা ফেরত দেবে। বলি টাকা ফেরত দেবার কি আছে? বিয়েতে আমি খরচা করব, বেশ করব। আমি তো ভেবেছিলাম ওই টাকা দিয়ে আমি না না, আমি তোমাকে শুধু এটাই বলছি যে সত্যি তোমার অনেকগুলো টাকা নষ্ট হয়ে আচ্ছা, যায়। মেয়ের বিয়েতে টাকা খরচা করলে টাকা কখনো নষ্ট হয়? হ্যাঁ, এই গয়নাগুলো তোমার। এত দিন ধরে এই গয়নাগুলোকে আমি আগলে রেখেছিলাম। বোঝো মা, দেখো তুমি তো এতদিন বিয়েটাই দিতে চাওনি, আর বাপি যদিও আমাকে সব গয়না কিনে দিয়েছে। এই গয়নাগুলো সব তোমার। তুমি এগুলো বরং তোমার কাছেই রেখে দাও, বুঝলে? কখনো যদি মনে হয় তখন দিও, না হয় পরবো।